অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খাটের ওপর হাঁটু ভাঁজ করে বসে আছে সুপিত। বাসর ঘরের সুবাসিত ফুলের গন্ধে সুপিতের দম আটকে দিচ্ছিল। লাল বেনারসি শাড়িতে মোড়ানো তার শরীরটা ভয়ে থরথর করে কাঁপছিল। সামনে বসে আছে স্বামী নামক লোকটি। চোখের কোণে প্রেম বা আন্তরিকতা নয়, আছে শুধু রাগ, ক্ষেপ ও ঘৃণা। আলিত গ্লাসের অবশিষ্ট দম মদটুকু এক চুমুকে গিলে নিল। সুপিতের দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো রক্তবর্ণ, মুখ থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের আর মদের কটু গন্ধ। ভয়ে সুপিটের আঁচলটি খুসকে পড়ল। সুপিটের অবনিস্ত আঁচলটার দিকে তাকিয়ে সে এক কুৎসিত উপহার হাসি হাসল। তার শরীরে আছে কি স্বামীকে যথেষ্ট করার মতো। আহ্লাদের কণ্ঠস্বর চাবুকের মতো আছড়ে পড়ল সুপিতের ওপর। আঁচড় ফেলে কি দেখতে চাইছিস? কে আছে তোর এই শরীরের ভেতর, যাতে তুই আমার ভেতরে লোভ জাগাবি? তোর মতো ফকিন্নি গরিব ঘরের মেয়ে এই নোংরা শরীর দেখে আলিদ মির্জা লোভ করবে? তোর মতো মেয়ে বিছানা 10টা পড়ে থাকে আমাকে তুচ্ছ করার জন্য। হাই-ফাই লোভের বড় ঘরের মেয়েরা লাইন দাঁড়িয়ে থাকে। আর তুই কিনা ভেবেছিস তোর মতো মেয়েকে আমি ছোঁবো? তোর এই শরীর আমার ভিতরের পুরুষটাকে জাগতে করতে পারবে? আদি মানুষের পুরুষত্ব তো ঠকুনকে না। সুপিত খাটের হেড ব্লাডের সাথে নিজেকে আরো ছুটিয়ে নেওয়ার চেষ্টা করলো। চোখের জল গাল বয়ে বেনারসি জমানো সূচি যাচ্ছিল। আদিত থলতে না আরো কাছে গিয়ে এসে বিষাক্তভাবে ফিসফিসিয়ে বলল, কখনো না। তুই আমার সামনে কাপড় খুলে বসে থাকলেও তোর প্রতি আমার কোনো দিন অনুভূতি জাগবে না। অশিক্ষিত গট ডিপাগ্রেট মেয়ে। বিয়ে কি বোঝার আগেও বাসর ঘরের বিছানায় শরীরের পেতে দিয়েছিস। এতে লোভ। টাকার কথাগুলো কানে যেতেই সুপিট মনে বিষে উঠল। স্বামী নামক মানুষটা কেমন হয় সে জানে না, জানবেই বা কী করে? সবেমাত্র তো সে 16 বছরের পদধন্য করেছে। ক্লাস 10-এ টেট পরীক্ষার পরে যখন তার টেবিলে পড়ে থাকার কথা, তখন সে এই নরকের মতো বাসরঘরে বন্দি। মা বাবা মারা মেয়ে সে। আশ্রয়হীনতার সুযোগ নিতে তার পিতুলিত্ব মামা এবং মামি জোর জবরদস্তি করে এই পাজি ভয়ঙ্কর আর সতাশির লোকের সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিদয় বেলা মামি শুধু বলে দিয়েছিল, উনি এখন তোর স্বামী, উনি সব, ওনার সাথেই তোকে থাকতে হবে, ঘর সংসার করতে হবে, পায়ে পায়ে পড়ে থাকবি, ভুলেও এই বাড়ি ফেরার কথা ভাববি না। অনেক ধরেছিস, আর পারবো না, মাফ কর। সুপিত দুটো হাঁটু জড়িয়ে ধরে বিছানার এক কোণে কাঁদতে লাগলো। কিন্তু আদিল মির্জার তীব্র রাগের সামনে সেই কান্না কোনো মূল ছিল না। সে সুবিতের দিকে নোংরা নজর তাকাতেই থেকে আচমকা তার চুলগুলো মুঠা করে ধরে টান দিল। বুকের আঁচল ফেলছিল কেন? অসভ্য চরিত্রহীন মেয়ে মানুষ। চুল টান পড়ায় সুপিত ব্যথায় কুঁকড়ে উঠল। আদিল আরো জোরে টান দিয়ে বলল, কি ভেবেছিলি শাড়ির আঁচল ফেললে আদিল মির্জা ফসকে যাবে? তোর মতো নোংরা শরীর দেখে আদিল মির্জা কখনো ফসকে যায় না।
একদিকে চুল তীব্র টান, অন্যদিকে আহ্লাদের মুখ থেকে আসা মদ আর সিগারেটের দুর্গন্ধ, সব মিলিয়ে সুপিতের প্রচণ্ড বমি পাচ্ছিল। ভয় আর আতঙ্কে তার কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল। আদিল তাকে এভাবে চুল আঁকড়ে ধরে এক হাঁসকে টান টেনে বিছানা থেকে মেঝেতে নামালো। তারপর এক ঝলকায় ফেলে দিল। সুপিত তার বড় ঘুমটা সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। শক্ত মেঝেতে লেগে তার হাঁটু প্রচণ্ড চোখটে গেল। মুখ থেকে একটা মৃদু চিৎকার বেরিয়ে এলো তার। আহ! আহ্লাদে সেই শব্দ শুনতে পেল, কিন্তু তার পাথরের মতো মন কোনো প্রতিক্রিয়া হলো না। সে শুধু রাগে ফুঁসাতে ফুঁসাতে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। আদিল এই নববধূর চেহারা পর্যন্ত দেখেনি, আর দেখার প্রয়োজনও মনে করেনি। তার মা রেহেনা বেগম তাকে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে জোর খাটিয়ে এই বিয়ে করিয়েছিলেন। আদিল মির্জা শহরের নামকরা ধনী, শিক্ষিত আর হ্যান্ডসাম পুরুষ। তার জন্য তার মা নাকি আজ পাড়াগাঁয়ে এক গায়ে বধূ ধরে নিয়ে এসেছেন। রাগ আর অহংকারে আদিলের মাথা ফেটে যাচ্ছিল। এদিকে বাড়ির অন্য প্রান্তে নিজের অন্ধকার ঘরে চুপচাপ বসে আছেন রেহেনা বেগম। ছেলেকে জোর করে ব্ল্যাকমেল করে বিয়েতে করিয়েছেন, কিন্তু বিয়ের পর থেকে এক অদ্ভুত অপরাধবোধ তাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আহ্লাদি কবুল বলার পরপরই রেহেনা বেগমকে নানা কথা শুনিয়ে বিয়ের আসরে ত্যাগ করে নিজের ফ্ল্যাটে চলে এসেছে। সুপিতকে নিয়ে আসা হয়েছে এই বাড়িতে, কিন্তু এখানকার ভবিষ্যৎ কি রেহেনা বেগম ভালো করেই জানেন। 16 বছর মেয়েটি মাত্র ক্লাস 10-এ পড়ে। সে কি করে 30 বছরের এক বক্ষ যাওয়া পাজি ছেলেকে সামলাবে? আদিল অহংকারী, দিনরাত নেশা করে, মেয়েদের নিয়ে কেবল ঘষে। ছেলেকে ঘাড় মুখে করার জন্য, সংসারী করার জন্য একটা সংসারী নরম মেয়ের প্রয়োজন ছিল। আর সেই স্বার্থপরতা থেকে রাহেনা বেগম সুপিতকে পছন্দ করেছিল। যে মেয়েটা নিজের আত্মসম্মান রক্ষায় দুটো কথাও গুজিয়ে বলতে পারে না, সে কিভাবে সেই ঝড় সামলাতে? ছেলের রাগ সম্পর্ক রেহেনা বেগম খুব ভালো করেই জানে। না জানে এখন আহ্লাদি এই মেয়েটার সাথে কি ব্যবহার করেছে, ভাবতেই মৃদু মন কেঁদে উঠল তার। এমন সময় ঘরে এসে দাঁড়ালো তার স্বামী জামান মির্জা। রাহেনা বেগম চোখে জল দেখে তিনি একটা দীর্ঘ শ্বাস ফেললেন। এখন ভাবো কি করবে রেহেনা? যা করার তো করেই ফেলেছে। আমি শুধু ভেবেছি ওই ছোট মেয়েটার কথা। আমরা কি মস্ত বড় অন্যায় করে ফেললাম না? রেহেনা বেগম কোনো উত্তর দিতে পারল না, শুধু স্বামীর দিকে অপরাধের মতো তাকালেন। জামান মির্জা আফসোসের সুরে বলতে লাগলো, বাপ মরা মেয়েটা। এমনিতেই মামা মামির সংসারে কতটা অবহেলিত আর কষ্টর দিন কাটেছিল, তারপরেও তো এখন স্বামী বাড়ি এলো, কিন্তু এখনও সেও পেল স্বামীর অবহেলা, স্বামীর অত্যাচার। আমার তো ভাবতে কলিজা কেঁপে উঠল। তোমার ছেলে যে ব্যবহার, সে যে রকম রাগী আর উদ্দক্ষ, কি করে এই ছোট মেয়ে তাকে সামলাবে? 14 বছর এই বয়সে পার্থক্য, মেয়েটা তো ধ্বংস হয়ে যাবে। রেহেনা বাইরে তখন রাত আরও গভীর হচ্ছে, আর একটা বন্ধ ঘরের ভেতরে 16 বছর একটা কিশোরী তার জীবনে সবচেয়ে অন্ধকার রাতের মুখোমুখি দাঁড়িয়ে নিয়তির নিষ্ঠুরতার প্রহর গুনছে। সুপির জীবনের ভার্সাটা যেন কোনো দক্ষ 2400 শিল্পী আঁকা এই বিদ্যময় ছবি, তবে সে ছবির রং চেয়েও কালীন
আড়ালো ছিল বেশি। জীবন শুরুটাই যেখানে হওয়ার কথা ছিল আলো আর হাসিতে ভরা, সুপিত ক্ষেপে তার হয়েছিল একরাশ মেঘ ঢাকা। শেষবারের ঠিক যে বয়সের বাবা হাত ধরে মেলের যাওয়ার কথা, সেই বয়সে এক ঝড়ের রাতে মাথা ওপর থাকা বাবার ছায়াটা চিরতরে সরে গেল। বাবার আকিমিষ্ট চলে যাওয়ার পর সুপির মা রাবেয়া বেগম আকুল দাঁড়িয়ে ভেসে গেলেন। কখনো উপায় না দেখে কোলের কন্যা সন্তানটিকে বুকে চেপে ধরে তিনি এক আশ্রয় নিলেন ভাই হালিম মিয়ার বাড়িতে। মামা হালিম মিয়া লোকটা মন্দ ছিল না, কিন্তু বড়ই ভাবি। নিজের সংসার চালাতে যখনও হিমশিম খেতে হতো, সেখানে বড় আর ভাগিনার দায়িত্ব নেওয়াটার জন্য মস্ত বড় বোঝা। মামার বাড়িতে শুরু হলো এক নতুন সংগ্রাম, অভাব অনটন। সেই দিনগুলোতে রাবেয়া নিজ না খেয়ে সুপিটের মুখে খাবার তুলে দিত। কত রাত যে তিনি শুধু এক ঢোক পানীয় খেয়ে কেটে দিয়েছে, তা হিসাব কেবল ওপরওয়ালাই জানে। সুপিতকে বড় মানুষ করা, সুপিতকে একটু সুখে রাখার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে, কিন্তু নিয়তি নিষ্ঠুর পরিহাস। মায়ের সে আসলে ছায়াও সুপিটের কপালে বেশি দিন সইল না। দীর্ঘ সময় শরীর বাড়তে থাকা রোগ কবুল করে ফেলে রাবেয়াকে একদিন হঠাৎ করে এক বুক জ্বালা নিয়ে রাবেয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মায়ের মৃত্যুর পর সুপিত জীবনটা এক হামায় নরম হয়ে উঠল। মামি মেজদা খাতুনের আসল রূপটা বেরিয়ে এলো তখন। এতদিনের জমে থাকা সব ক্ষেপ আর অভিক্ত গয়ে পড়া অন্যায় সুবিধের ওপর সকল ক্ষেপ গভীর রাত পর্যন্ত ঘরে সমস্ত ভারী কাজ করাতো। হাতে একটুখানি মেয়েকে একটু ভুল হলে নরম আসত্ব, অনুমানসিক নির্যাতন, মামির হাতে খুন্তির চাক আর লাঠির আঘাতে সুপির কচি শরীরটা ক্ষত বিখ্যাত হয়ে যেত। মেঝেতে ঘরে এক কোণে বসে যখন সে ব্যথায় ফুঁপিয়ে কাঁদত, তখন তার চোখে জল মোছানোর মতো কেউ ছিল না। কিন্তু এত কষ্টের মাঝেও সুপিত তার পড়াশোনা ছাড়েনি। সারা বই আর টিমটিমে প্রতানীয় আলো সে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখত। লেখাপড়ায় ছিল তার সবচেয়ে থাকার একমাত্র আকৃজন। সেদিন সকালটা অন্য দিনের মতো চেয়ে একটু আলাদা ছিল। ঘুম থেকে ওঠার পর থেকেই সুপিত এক অদ্ভুত নীরবতা টের পাচ্ছে প্রতিদিন। যেখানে সকাল হলেই মামির কক্ষকণ্ঠ গালাগালি গর্জন শুনতে পায়, আজ সেখানে মামি যেন অতিরিক্ত শান্ত। শুধু শান্তি নয়, হুট করে মামির ব্যবহার এক আহ্লাদিক পরিবর্তন দেখা গেল। সুপির দিকে তাকিয়ে মামি মুখ ভর্তি কৃতকর্ম হাসি নিয়ে বলল, সুমিত মা, আজ তোকে আর ঘরের কোনো কাজ করতে হবে না। যা কুয়া থেকে ভালোভাবে গোসল করে আয়। আলমারিতে একটা নতুন শাড়ি রাখা আছে, ওটা পরে একটু সেজেগুজে সাজুগুজু করতো দেখি। মামির মুখে মা ডাক শুনে সুপিতের বুক ভরকে সা করে উঠল। যে হাত প্রতিটি তাকে মারধর করতে ওঠে, সেই হাত আজ নতুন শাড়ি। সুপিত সম্পূর্ণ বুঝতে পারল অলক্ষ্যে কিছু একটা ঘটেছে, কিন্তু সেই ঝড় ঘটনা ঠিক কি এই ছোট মাথায় তা কিছুতেই ধরে আসছিল না। এই অজানা আশঙ্কার তার হাত পা কাঁপতে লাগলো। বিকালের দিকে মামা হালিম মিয়া ঘরে ফিরলেন। তার চোখ মুখ এক ধরনের অপরাধ বোধ আর একসাথে এক আলিক্ষিত অস্থিরত্ব। সুপিতকে সামনে ডাকলো বসিয়ে মামা স্তব্ধ করতে বলল, সুপিত, তুই তো এখন বড় হচ্ছিস মা। তোর মামি আর আমি মিলে তোর একটা হিলে করার ব্যবস্থা করছি। পাশে গায়ের এক সম্পত্ত ঘরে পাত্রর সাথে তোর বিয়ের কথা পাকা করে এসেছি। ঢাকা থাকে বিয়ে
শব্দটা কানে অবধি পৌঁছাতে সুবীরটির মনে হলো যেন মাথার ওপর আকাশটা ভেঙে পড়লো। পায়ের নিচে মাটিটা দুলতে লাগলো। যে বয়সে তার হাতে থাকার কথা খাতা কলম, যে বয়সে সে কেবল জীবনের সিঁড়ি ভেঙে শুরু করছে, সে বয়সে তাকে এক অচেনা পুরুষের সংসারে ঠেলে দেওয়া হয়েছে। এই বিয়ে নামে তো তার পড়াশোনা, সমাধি, তার এতদিন সব স্বপ্নের অপমৃত্যু। বুকের ভেতর সমভয় আর্তনাদ আর কান্নায় এক করে সুবুদ্ধি শুধু বিধু বলতে পেরেছিল, মামা আমি এখন বিয়ে করব না, আমি আরও পড়তে চাই। সুবীর মুখে কথা শেষ হওয়ার সুযোগ পেল না। তার অকুকুটু বাতাসে মিলে যাওয়া আগেই বাঘিনীর মতো কেঁপিয়ে পড়ল মামি। মাজেদা খাতুন বড় বড় বেড়াচ্ছে তোর, আমাদের দায় খেয়ে বসে এখন আমাদের মুখের ওপর কথা। বলতে বলতেই মামি ডান হাতটা বাতাসে দোলানো, পর মুহূর্তেই এক সাপটে চর এসে পড়ল সুপিটির নরম গালে। সেই চরের শব্দে যেন নিঃশব্দ ঘরটা কেঁপে উঠল। সুপিট ছিটকে পড়ল ভেজেতে গালে হাত দিয়ে। সে যখন মামির হিংসে চোখের দিকে তাকালো, তখন তার চোখের কোণে দিয়ে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু জানান দিচ্ছিল এই সমাজে একলা মেয়ে স্বপ্নের মূল কতটা বাস্তব। মামি মাজেদা খাতুন সে সাপটে চরের পর সুবোধ আড্ডা বলার কোনো অধিকার অবশিষ্ট রইল না। সাথে মামিও হৃদয় ঝাল শোনা কথাগুলো খাইয়ে পড়িয়ে ক্লাসে পড়াচ্ছেন। জানিন আব্বু আব্বু, এই কালসাপ বিদায় করুন, আপনার নিজের মেয়ের বিয়ে হবে না এই কালসাপ বাসায় থাকলে। সুপির সৌন্দর্য বিশিদের মতো লাগে। মামি মাজেদা খাতুনের কাছে লাগবে নাই বা কেন, যে আসে সেই এই অপায়া মেয়ের সৌন্দর্যের প্রশংসা করে, যা সহ্য হয় না মাজেদা খাতুনের। কেন হবে? নিজের মেয়ে যে সুপিতের সৌন্দর্যের কাছে কিছু না। হাজারে নারীর অভিযোগ্য বুকে চেপে কান্নার নোনা জল চোখের কাজল লেপটে অবশেষে তাকে অবশ্যই হলো বিয়ের পিঁড়িতে বসতেই হলো বিয়ের পিঁড়িতে। অঝরে মেয়েটি শুধু একটু নাজাত, এবার তাকে যেতে হবে স্বামী নামক ওই সম্পূর্ণ অচেনা মানুষের বাড়িতে। কিন্তু যার আগে আড়াল বার ডালে ফিস ফিস শুনে সুপিটের বুকটা ভয়ে হিম হয়ে গিয়েছিল। তার নিজের আপন মামা হালিম মিয়া কিভাবে পারল এতটুকু একটা মেয়ের জীবন এভাবে শেষ করে দিতে? পাত্র নাকি অনেক বেশি বয়স্ক, তার ওপর ভীষণ রাগী, বদমেজাজি, আর নিজের একাধার সিংহই। একটু কি রহম হলো না মামার? নিজের স্বার্থর কাছে নিজের আদরের ভাগিনাটাকে এভাবে বলি দিয়ে দিলেন। চারদিকে সানাইনের করুণ সুর আর মানুষের গর্জনের মাঝে কাজী সাহেব যখন জিজ্ঞাসা করল, সুপিত যখন চোখ বুজে শুধু কবুল শব্দটি উচ্চারণ করে দিল, সে দেখল না তার জীবনের অন্ধকার ডেকে আনা স্বামী নামক লোকটির আবয়া কেমন। জানালার চেষ্টা করল না। তার নামটা কি বা হবে জানে। বিয়ে না করার সুযোগ তা তো তাই নয়। অভিমান হলো নিজের পিতামাতা প্রতি কোনো এই কঠিন পৃথিবীতে সুপিটকে একা লড়াই করতে রেখে গেল। সুপিট যে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। ঠিক তখনই বিয়ের আসরে এক তুমুল হাইগোট শুরু হলো। সুপির কানে ভেসে এলো উপস্থিত লোকজনের কানা ঘোষা। ছেলেরা কি এই বিয়েতে মোটেও রাজি ছিল না।
পরিবারের চাপে বাধ্য হয়ে বিয়ে করলো। কবুল পড়ার ঠিক পরে সে কাউকে পাওয়া না করে তীব্র ক্ষেপে নিয়ে গাড়ি হাঁসকিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। চোখ দিয়ে অশ্র গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। শ্বশুর বাড়ির পেছনে পর সুপের চোখের কোণে দিয়ে আবারও অশ্র ধরা গড়িয়ে পড়ল। সে মনে মনে সাবেক্রোধ ডাকল, হে খোদা, মামার বাড়ির অবহেলা আর অনাদর কি আমার জীবনের জন্ম কম ছিল? কেন তবে আবার এক নতুন বাড়িতে আমাকে এমন এক চরম অবহেলা আর অপমানের সাগরে ছুঁড়ে ফেললে? ফাঁকা অচেনা বাসার ঘরে বিছানার এক কোণে একলা বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সুপিত। কাঁদতে কাঁদতে আবার নিজের নির্ময় ভাগ্যর কথা ভাবতে ভাবতে কখন যে তার ক্লান্ত অবস্থান্ন চোখ দুটি ঘুমিয়ে জড়িয়ে গেল সে নিজেও টের পেল না। বিয়ের ভারী বেনারসি শাড়িটা গায়ে জড়িয়ে অন্তত এলোমেলো ভাবে সে বিছানায় এক করে ঘুমিয়ে কাদা হয়ে রইল। রাত তখন প্রায় শেষ। হঠাৎ করে মোবাইলের ফোনে তীক্ষ্ণ টুংটাং শব্দ আহ্লাদের ঘুমে ভেঙে গেল। বিরক্ত মুখে চোখ রাখতেরা ব্যাগরাতে সে মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল সাদা পাঠানো মেসেজ। মেসেজে লেখা, কি করছো বাসর রাতে? নিশ্চয়ই নতুন বউকে খুব আদর করছো। খুব খারাপ হয়ে যাবে আলাদিল যদি ও মেয়ের দিকে চোখ তুলে তাকাও। আমাকে কথা দিয়েছো তুমি আমাকে বিয়ে করবে। একটা বছর ধরে আমাদের সম্পর্ক, তোমার জন্য আমি আমার সম্পর্ক বিলিয়ে দিয়েছি। খবরদার আলদিল, আমার সাথে বেইমানা করবে না কিন্তু। শোবে না ওই গ্রামের অনাকালচর মেয়েকে। মেসেজটি পড়ে আলাদির চাল শক্ত হয়ে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা সাইলেন্ট রেখে সে ওয়াশরুমের দিকে হেঁটে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে যখন সে বের হলো তখন তার চোখ পড়ল বিছানার দিকে। সেখানে আগ্রে ঘুমাচ্ছে তার নতুন বউ সুপিপ। তীব্র কৌতূহল আর চোখে এক অদ্ভুত টান অনুভব করলো আহ্লাদের। ধীর পায়ে বিছানার কাছাকাছি এসে দাঁড়ালো। সে পলক দৃষ্টিতে তাকিয়ে রইল সুপিটের মুখের পানে। মেয়েটার বয়স আর কত হবে? বড় জেদের 16 আর কি 17, কিন্তু এই অল্প বয়সে সে অসম্ভব রূপবতী। তার কালো কুচকুচে চুলের গোছানো মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে লাল। শাড়ির সাথে জড়িয়ে গুড্ডু হয়ে আছে বুকের আঁচল। খসে পড়েছে এমন মদব অর্থ জাগতে অবস্থায় নিজের সার্ধবিবাহিত স্ত্রীকে দেখলে কোনো পুরুষই পরক্ষণে স্বাভাবিক থাকা কঠিন। আধিক্য পারল না এক মুহূর্তের মধ্যে তার মনে থেকে বসে গেল নাদিয়ার পাঠানো সেই সব ধানি মেসেজের কথা। বসে গেল ভিড় তার সমস্ত ক্ষেপ। তার ভেতরে আলিদীপ পুরুষত্ব চাঙ্গা হয়ে উঠল। কোনো কিছু না ভেবেই আলিদ আচমকা বিছানায় ঝুঁকিয়ে পড়ল। সুবিধের হাত দুটো শক্ত করে চেপে ধরল আকামিক্য এই সম্পর্ক। সুবির বুকটা এক ঝলকায় ছুটে গেল। আতঙ্কে সে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার আগেই আলিদ নিজের শক্ত হাতের তালু দিয়ে সুপিটের মুখটা চেপে ধরল। আলিদের চোখ তখন কামানো আর ক্ষেপে লাল। সে সুপিটের মুখের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তোকে গ্রামের সহজ সরল মেয়ে মনে করে আমি ভুল করেছিলাম। পুরুষ মানুষকে কিভাবে বশ করতে হয়, কিভাবে নিজের রূপে ফাঁদে ফেলে নজর কাড়তে হয়, সব তোকে তোর বাড়ি থেকে ভালো মতো শিখিয়ে পাঠাইয়াছে, তাই না? সুপির চোখ ইশারায় আকুতি জানালো, কিন্তু আদিও তখন
হিতাহিত জ্ঞান শূন্য তবে তৃপ্তস্বরে বলল যে রাধিয়া তোকে নজর বলতে সেই সমস্ত পোশাক শক্তি আর ভারী শরীর ছেড়ে দিল সুপিতের ওপর। সুপিত কিছু বলার, কিছু করার বা বাধা দেওয়ার বিন্দুমাত্র সাধ্য ছিল না। স্বামী নামক এই হিংস্র পশুর আতঙ্ক অত্যাচার তার ধান বেয়ে থাকার নিচে সুপিষ্ট হতে লাগলো। সুপিষ্ট কেমন শরীর আর তার চেয়েও নরম নিষ্পাপ দেহটা। বিয়ের প্রথম রাতেই বাসর ঘরে সুপ্রসিত বসর, সুপ্রসিত কান্না আর বুকটা আর্তনাদে ভারী হয়ে উঠল। এক বাঘ যেমন তার শিকারকে খাবড়ে ধরে, ঠিক তেমনি আদিল আঁকড়ে ধরেছিল সুপিতকে। সুপিত সাদরে কি ছিল এই স্বামী নামক নিরপশুর হাত থেকে নিজেকে নিস্তব্ধ করার। তার চোখের জল তখন বালিশ ভিজিয়ে অঝরে ধারায় ঝরছিল। ভোর 5টা মামার বাড়িতে থাকার সময় থেকেই সুপিত অবশ্য প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে তবে সে স্কুলে যেত। আজ জীবনের এত বড় ঝড় বয়ে যাওয়ার পরেও সে রুটিনের কোনো ব্যতিক্রম হলো না। ভীষণ যন্ত্রণার পরেও পুরো শরীরটা ভেঙে আসছিল সুপিতের। শরীর আর মনের সেই তীব্র ভাঙচুর ও ব্যথা লুকিয়ে সে কোনো মতে বিছানা থেকে উঠল। মেঝেতে পড়ে থাকা শাড়িটার নিজের গায়ে জড়িয়ে শরীরটাকে কোনো রকম ঢেকে সে ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমে আবছা আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে সুপিত নিজের প্রতিছবি দেখে শিউরে উঠল এবং ভয়ে ও লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। হ্যাঁ, গতকাল তার বাসর রাত ছিল, আর সেই কাল রাতের অমানসিক নির্যাতনের কাল শীটে দাগগুলো সে পুরো শরীর নিয়ে বেড়াচ্ছে। যেখানে ভালোবাসার কোনো কোমল স্পর্শ নেই, আছে শুধু স্বামী নামক লোকটির কামড়ের চিহ্ন। ওয়াশরুম থেকে বের হয়ে সুপিত দেখল তার সেই স্বামী নামক লোকটি এখনো বিছানায় উপর হয়ে নিশ্চিন্ত ঘুমাচ্ছে। চাদরটা কেবল তার কোমর পর্যন্ত টানা, বাকি উদাম শরীরটা জাগিয়ে রেখেছে রাতের পৈশাচিকতার স্মৃতি। সুপিত একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। চোখের কোণে বয়ে আবার নোনা জল গড়িয়ে পড়তে চাইল, কিন্তু সে পরম মমতায় নিজেকে নির্জনাই করল। বুক চাপড়ে কেঁদে তো লাভ নেই, এটাই এখন তার ভাগ্য। আর ভাগ্যকে যখন সে মুখ বুজে মেনে নিয়েছে, তবে এই চোখের পানিও কি মূল্য? সুপিত নিজের মাথায় ও শাড়ির আঁচল টেনে ঘোমটা দিল। জায়নামাজ খুলে ফজরের নামাজ আদায় করলো। তারপর অত্যন্ত শান্ত পায়ে ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বাড়ির পরিবেশ বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, কিন্তু সুপির জীবনে রুটিন বদলায়নি। কাজ তো তাকে এখনো করতে হবে। পার্থক্য শুধু এইটুকু, আগের বাড়িতে সে অনাথ ভাঙি নামের সব খুঁটুনি খাটাতো, আর এই বাড়িতে বউ সেজে তাকে সব কাজ মুখ বুজে করতে যেতে হবে। তা না হলে যে মাথার উপর এই চিত্তরে ছাদ আর দুর্বল মুঠো ভেতর নিশ্চিতটুকু মিলেছে, তাও যে চিরতরে হারিয়ে যাবে। রান্নাঘরের ঠান্ডা মেঝেতে দাঁড়িয়ে সুপিত এক নতুন ও অন্ধকার ভবিষ্যতের দিকে চেয়ে রইল। মামা বাড়িতে দিনের পর দিন রান্নাঘরে হাড় ভাঙা খাটুনি খাটার সুবাদে তার একটু অদ্ভুত খোঁতা তৈরি হয়ে গিয়েছিল। যেখানে নতুন রান্নাঘরে এলো সে ঠিক আন্দাজ করতে পারে কোথায় কোন মশলা, কোথায় হাঁড়ি পাতিল রাখা আছে। কখনো তার বিতর্কিম্য হলো না। নিজের অনুমান আর অভিজ্ঞতার ওপর ভর করে সে
খুব দ্রুত সব কিছু গুছিয়ে ফেলল। বাড়িতে ঠিক কতজন মানুষ, তাদের খাবারের পরিমাণ কেমন হতে পারে সে সম্পর্ক সুপির কোনো ধারণাই ছিল না। তাই সে হাতের কাছে যা যা পেল তা দিয়ে সকালের নাস্তা তৈরি কাজ লেগে গেল। ময়দা মেখে বেশি অনেকগুলো রুটি বানালো আর তার সাথে করলো এক কড়াই সবজি ভাজি। ফ্রিজ খুলে দেখলো অনেকগুলো ডিম রাখা। যেহেতু ডিম মানুষের হিসাব জানা নেই, তাই কম পড়ার চেয়েও বেশি হয়েও ভালো, এই ভেবে সে একেবারেই 10টি ডিমের পোজ করে ফেললো। সুপিত মনে মনে ভাবলো, খাবার যদি বেশিও হয়ে যায়, বড় জ্বর শাশুড়ি 2 চর খেতে হবে, অথবা কয়েকটা গাল শুনতে হবে। মামির হাতে তো কয়েকটা মার খেয়েছি, মানুষ তো ভুল থেকে শেখে, আমিও না হয় ভুল করে শিখব। শাশুড়ি রেহানা বেগম সকাল সকাল ঘুম থেকে উঠছিলেন। তা ডায়াবেটিস থাকার রোজ ভোর ভোর হওয়াটা তার পুরনো অভ্যাস। হাঁটাহাঁটি শেষ করে তিনি যখন বাড়িতে প্রবেশ করলেন, রান্নাঘর থেকে ভেসে আসা সুগন্ধে তিনি বেশ অবাক হলেন। ওকে দিয়ে দেখলেন সুবিত একাই পুরো পরিবারের জন্য নাস্তা তৈরি করে ফেলেছে। রেহেনা বেগম কিছুটা বিময়ে আমার নরম গলায় বললেন, কি ব্যাপার বৌমা, তুমি এত সকালে উঠে রান্না করছো কেন? আমাদের বাড়িতে রান্নার জন্য তো লোক আছে, তাই এসব সব করবে, তাই এসে সব করবে। তোমার এত কষ্ট করার কি দরকার ছিল? কষ্ট শব্দটা শুনে সুবির বুকের ভেতরটা হাহা করে উঠল। এই নাস্তা বানানোকে তার শাশুড়ি কষ্ট বলছে, বড় লোকদের কাছে হয়তো এটাই অনেক বড় কষ্ট, কিন্তু সুবির তো জানে জন্মের পর থেকে সে কতটা নরম যন্ত্রণা মুখ বুজে সহ্য করে এসেছে। মানসিক গতকাল রাতে এই বাড়ির স্বামী নামক মানুষটির দয়া প্রসাচিক কষ্টের কাছে এই নাস্তা বানানোর কষ্ট তো নেহায়েত তুচ্ছ। সুপিত জানে এই বিকালগ্রস্ত লোকটির সাথে এক ঘরে রাত কাটানোর চেয়েও সারা রাত একলা এই রান্নাঘরে পড়ে থাকাও তার জন্য অনেক বেশি শান্তি। তবুও সুপিত নিজের ভেতরের সেসব যন্ত্রণা লুকিয়ে বেলারম আর সহজ ভাষায় উত্তর দিল, কেন? সমস্যা নেই মা, আমার এসব কাজ করার অভ্যেস আছে, আমার কষ্ট হচ্ছে না। এতটুকু একটা মেয়ে মুখে এমন সব বলিত্ব আর মিষ্টি কথা শুনে রেহেনা বেগমের মুচকি হাসলো। তার মনে পড়ে গেল সেই দিনের কথা। কয়েক মাস আগে তিনি তার এক বান্ধবীর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। একদিন রাস্তার পাশে হাঁটাহাঁটি যাওয়ার সময় তিনি সুপিকে দেখেছিলেন। পিঠে একটা পুরনো ক্লাস ব্যাগ নিয়ে আরও কয়েকজন ছেলেমেয়ের সাথে স্কুলে থেকে ফিরছিল। মেয়েটার রূপ আর শান্ত ভাব দেখে সেই দিন রেহেনা বেগম মুগ্ধ হয়েছিলেন। পৌর খোঁজ নিয়ে জেনেছি সুপির মামার বাড়িতে কারণ অবস্থায় থাকে। সেই দিন রেহেনা বেগম মনে মনে একটা স্বার্থপর মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তিনি চেয়েছিলেন সুপিকে এই অবহেলিত জীবন থেকে উদ্ধার করবেন ঠিক, কিন্তু এর পেছনে তার মূল উদ্দেশ্য ছিল নিজের ব্যাঘাটে বাদ মেজাজি আর উদ্বিগ্ন ছেলে আলদিকের পথ আনা। তিনি ভেবেছিলেন এত সুন্দরী, নরম আর গ্রামের এক সরল মেয়েকে যদি ঘরের বউ করে আনা যায়, তবে হয়তো আহ্লাদের মতো অসভ্য ছেলেটাও ঘরমুখী হবে। তার ধারণা ছিল মামার বাড়িতে যে মেয়েটি এত অত্যাচার সহ্য করেছে, সে স্বামীর হাতের একটা মার বা ঝটকা খুব সহজেই মেনে নেবে। বিনিময়ে এই পৃথিবীর সে ভালো খাবার, দামি কাপড় আর মাথার উপর একটা নিশ্চিন্ত ছাদ পাবে। কিন্তু এখন সুপির চোখের দিকে তাকিয়ে রেহান বেগম নিজেই নিজের ওপর
দ্বিধার জন্মালো। তিনি কি স্বার্থপরের মতোই না একটা অবুঝ মেয়ের জীবনকে নিয়ে জুয়া খেলছেন? নিজের অপরাধবোধ তিনি দ্রুত সুপির দিকে থেকে চোখ নামিয়ে নিলেন। সকাল 8টা নগদ। রেহানা বেগম দেখলেন সুপি একাই ড্রয়িং টেবিলে বসে নাস্তা সুন্দর করে সাজিয়ে রাখছে। তিনি বাড়ির ভেতরে গিয়ে একে একে সবই ঢেকে তুললেন, এমনকি আলাদিকেও। কিছুক্ষণ পরে সাধ্য গোসল সেরে সিঁড়ি বয়ে নিচে নেমে সেই স্বামী নামক লোকটি। সুপিত তাকে দেখেই ভয়ে শাড়ির ঘোমটাটা টেনে একটু বড় করে দিল এবং ড্রয়িং টেবিলে এক কোণে একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আদিল টেবিলের ভর্তি এত খাবারের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি হাসলো। তারপর সুপিটের দিকে একবার এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো, যে দৃষ্টিতে নিজের কোনো প্রেম টান বা স্ত্রীর প্রতি মুগ্ধতা। টেবিলে তখন বাড়ির সবাই উপস্থিত। এক পাশে বসেছেন শ্বশুর জামান মির্জা এবং শাশুড়ি রেহেনা বেগম। অন্য পাশে বসেছে আদিলর একমাত্র ছোট বোন সাইমা, যেই ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। তাদের পাশে বসেছে দেবর হানাফ মির্জা। 27 বছর বয়সী হানাফের বিয়ে হয়েছে 3 বছর হলো। পড়াশোনা শেষ করেই সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে এবং এখন একটা ন্যাশনাল কোম্পানিতে বেশ ভালো চাকরি করেছে। তার কঠিন ঠিক পাশে বসে আছে তার স্ত্রী মালিন, অত্যন্ত সুন্দরী এক সামর্থ একজন নারী। মালিনের কোলে তাদের 2 বছরের ছোট ছোট মেয়ে রাইমা। বয়সের তুলনায় সে কথা একটু কমই বলে, আদো আদো বলে। নিজের মনে কি যেন বকছিল সে। সব শেষে চুপচাপ বসে আছে আদিল। কারো দিকে তার কোনো আগ্রহক্ষেপ নেই। সে যেন দ্রুত খাবার শেষ করে বাড়ি থেকে বের হতে পারলে বাসে একেবারে রেডি হয়ে সে নিচে নেমেছে। খাওয়া শুরু হওয়ার পর শাশুড়ি জামান মির্জা দেখলেন সুপি এক পাশে দাঁড়িয়ে আছে। তিনি অত্যন্ত স্নেহ ভরা গলায় বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন মা? খাচ্ছ না কেন? এখানে যার যা খাবার সে সেফট করে নিতে পারো। তুমি এসো, চেয়ারে বসো, আমাদের সাথে খেয়ে নাও। জারি খাবার সেভ করে বললেন, জামান মির্জা। জি খালুজান, ভালোই, খাবার সার্ভ করতে লাগবে জরুরি। সুপিট স্তব্ধ করতে করতে শাশুড়ির দিকে তাকালো। রেহেনা বেগম চোখের ইশারায় তাকে বসতে বলায় সুপিট একটু খালি চেয়ারে বসে পড়ল। নাস্তা শেষ। জামান মির্জা সুপিটকে ডেকে বললেন, বৌমা একটু এদিকে এসো তো। সুপিট বুক ধুরফুর ভয়ে জামান মির্জার সামনে গিয়ে দাঁড়ালো। জামান মির্জা নিজের পকেট থেকে চকচকে 5,000 টাকার কয়েকটি নোট বের করে সুপিট হাতে দিলেন। তারপর মাথায় হাত বুলিয়ে অবিশ্বাস বদল করে বললেন, এই নাও মা, এটা তোমার প্রথম মুখ দেখা আমার সকলের এই সুন্দর রান্নার জন্য আমার অপেক্ষা থেকে ছোট একটা পুরস্কার। দীর্ঘজীবী হওয়া, জীবনে অনেক সুখী হও। শাশুড়ির এই সমস্যা একটু আবেগ মিশ্রিত কথা আর মাথার ওপর স্নেহর অপস্য পেয়ে সুবিটির বুকটা হু হু করে উঠল। যে জীবনে সে শুধু গালি আর মার খেয়ে অসভ্যস্ত, সেখানে পিতৃতুল্য শাশুড়ির এর ভালোবাসা পেয়ে তার চোখের পাতা ভিজে উঠল। টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বয়ে। জামান মির্জা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি খুব ভালো করে জানেন
তার এই অমানুষের ছেলের জন্য এই মানুষটাকে ভবিষ্যতে আরও কত কষ্টই না হতে হবে। তিনি স্ত্রী রেহেনা বেগমের দিকে এক পলক তাকালেন। তার ওই সৃষ্টিতে যেন একটা নীরব অভিযোগ ছিল, নিজের ছেলের স্বার্থ তুমি একটা নিষ্পাপ মেয়ের জীবনে এভাবে শেষ করে দিলে। তিনি আর কোনো কথা না বলে ভারী পায়ে সিঁড়ি বয়ে ভেঙে উপরে উঠল। এইদিকে আদিক্য খাওয়া শেষ করেই একসাথে কোনো কথা না বলে নিজের মতো করে হনহন করে দরজার দিকে এগিয়ে গেল। রেহেনা বেগম পেছন থেকে ডাক দিলেন, কোথায় যাচ্ছিস তুই? আদিল বিরক্ত হয়ে তুমি তো জানোই মাম আমি কোথায় যাই, তারপরও কেন বারবার এক কথা জিজ্ঞাসা করো? আমার এই পেছনে থেকে ডাকাডাকি একদম ভালো লাগে না। আমাকে আর কখনো এই একই প্রশ্ন করবে না বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল আবার দুটি চোখ আলতদির যাওয়ার পথের দিকে তাকিয়ে হন একটা দীর্ঘশ্বাস ফেলে মাকে বলল, দেখলে মা, বিয়ের পরেও তোমার ছেলে অসভ্যর কোনো পরিবর্তন হলো না। এভাবে চলতে থাকে এই সংসারে বেশি দিন টিকবে না মনে হয়। না মেয়েদের জীবনটাই শেষ হয়ে যাবে। মিল এসব কোথায় কেন মন্তব্য করলো না? সে চুপ নিজের মেয়ে রাইমাকে খেয়ে দিতে লাগলো। প্রথম সে সব দেখে বেশ অবাক হতে, কিন্তু এখন সব তার কাছে রোজকার রুটিন মনে হয়। এমন থমথমে পরিস্থিতির মাঝে হঠাৎ রেহেনা বেগমের মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে কালারের নাম দেখলেই তার ভীষণ মুখে এক স্মিত হাসি ফুটে উঠল। সুপিত দেখল শাশুড়ি খুব আগ্রহ নিয়ে ফোন রিসিভ করলেন। হ্যাঁ বা, তুমি কেমন আছিস? এতদিন হয়ে গেল দেশে আসছিস না, একেবারে আয় না। বাবা, আমি কি আমার নাতনিটার মুখ একেবারেও দেখতে পারবো না? কথাগুলো বলতে বলতে রেহেনা বেগমের গলা ধরে এলো। অনেকক্ষণ ধরে অপর প্রান্তের মানুষটার সাথে কথা বলে যখন তিনি ফোনটা রাখলেন, সুপিত দেখল শাশুড়ির চোখের কোণে বয়ে এক ফোঁটা অশ্রু নীরবে গড়িয়ে পড়ছে। রেহেনা বেগম ফোনটা রেখে যখন চোখে মুছলেন, তখন তার নজর পড়ল সুপিতের দিকে। সুপিত ড্রয়িং টেবিলে এক কোণে দাঁড়িয়ে অত্যন্ত আগ্রহ আর কৌতূহল নিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। তার সে মায়াবী চোখের চাহনি দেখে রেহেনা বেগম বুঝতে পারলেন মেয়েটি হয়তো এই ফোনের পেছনে গল্পটা জানানোর জন্য মনে মনে ব্যাকুল হয়ে আছে। রেহেনা বেগম একটা দীর্ঘ শ্বাস ফেলে সুপিতকে উৎসর্গ করে নরম গলায় বলল, এটা তোমার বড় ভাসুর, আবার আবরার মিজরা তোমার স্বামীর চেয়েও অনেক বড়। বয়স এখন 46। একই থাকে দেশে ছেড়ে দূরে দূরে পার প্রবাসে। কথাটুকু বলেই রেহেনা বেগম গলাটা আবার ধরে এলো। তিনি বলতে লাগলেন, আইসলিয়া থেকে ও সাথে আছে ওর বরাবর বছরের ছেলেটা, আবার নাম ওর। আবার বড় ছেলে ভাইটা আসলে খারাপ ছুটি ভার্সিটিতে পড়ার সময় মেহেনজোক ভালোবেসে বিয়ে করেছিল। কত সুখের ছিল ওদের সংসারটা। বিয়ের পরেই বছরে ওদের কোল আলো করে এলো ফুটফুটে ছেলে আবরার। রেহেনা বেগম একটু থামল। অতীতের সেই সুখের দিনগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। তারপর একরাশ বিস্মিত নিয়ে বললেন, কিন্তু সুখ তো আমাদের কপালে বেশি দিন সময় না। আবশের বয়স যখন মাত্র 4 বছর, তখনই এক বড় বিদ্যুৎ আগ্রহ মেজাজ আমাদের সবাইকে দাঁড়িয়ে ওপরে চলে গেল। মেহেজার মৃত্যুর পর আবার পুরো ভেঙে পড়ছিল। আমরা সবাই মিলে ওকে আবার নতুন করে ঘরে বাঁধানোর জন্য বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। মেহের মৃত্যুর ঠিক 2 বছর পর 6 বছরের ছোট আবরারকে কোলে নিয়ে ও অস্ট্রেলিয়া পাড়ি জমালো। আজ ছেলে বয়স আবারও বছর হয়ে গেল, অথচ আবরারের এখনো দেশে ফেরার নাম করে না। এক
থেকেই ও জীবনে একমাত্র সঙ্গী হিসাবে ভেবেছে নিছে। ও শুধুই মৃতহীন ছেলেটার মুখে দিকে চেয়ে আবার বড় ছেলেটা এখনো বেঁচে আছে। মায়ের চোখের দিকে আবার জল গড়িয়ে পড়তে দেখলো। পাশে বসে ছোট ছেলে হানাফ মির্জা প্রতিশ্রুতি হালকা করার জন্য মৃদু হেসে বলল, আরে আম্মা, সাত সকালে কাদা কাদা নতুন বইয়ের ভয় পাইয়ে দিচ্ছ কেন? ভাবি তো ভাববে আমরা সবাই বুঝি এই বাড়িতে শুধু কান্নাকাটি করি। হানাফ এবার সুফিতের দিকে তাকিয়ে অন্তরিকতার সাথে বলল, ভাবি আমি তোমার ছোট দেবর হানাফ। আর এই যে আমার পাশে বসে আছে সাইমা, ও তোমার একমাত্র ঝাড়ু গোটে ননদ। আর ও আমার স্ত্রী মালিন। আর এই আমাদের দুষ্টমি শিরোমণি, আমাদের ছোট বেবি রাইসা। রাইসা বা নতুন মামিকে একটা হাই বলো তো। একটু থেমে আবারও বলল, কিছু মনে করবে না তুমি করে বলো। তুমি আবার বড় ভাবে হলেও বয়সে অনেক ছোট, তাই সুফি অত্যন্ত টির সভ্য মাথায় ঘোমটা টেনে হানাফকে সালাম দিল। হানাফ মুচকি হেসে বালির দিকে তাকালো। বালির মুখে তখন এক চিলতো আবাইক হাসি। হানাফের হাত দুটো সুফির দিকে বাড়িয়ে দিয়ে তার কোলে থাকা ছোট রহস্যকে বলল, যাও বা চাচি আব্বুর কাছে যাও, চাচি আব্বুর আদর খাবে, যাও তো দেখি। সাধারণত ছোট বাচ্চারা নতুন মানুষ দেখলে সহজে কোলে যেতে চায় না, ভয় পায়, কিন্তু সুমিত সরল মায়াবী মুখ বয় দেখে ছোট রাইসা একটু কাঁদল না। সে চট করে তার ছোট হাতে দুটো বাড়িয়ে শম্পের কোলে উঠে গেল। শম্পীর কোমর জড়িয়ে ধরে আদো আদো বলে ফিসফিস করে বলল, হাই হাই। রাইসার এই অঝরে মিষ্টি আচরণ শম্পীর বুকের ভেতর সমস্ত জমট বাঁধা কষ্ট যেন এক মুহূর্তের জন্য পূর্বের মতো উড়ে গেল। সে পরম মমতায় রাইসাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল এবং তার কোমল কপাল গভীর ভালোবাসা একটু চুমো খেয়ে রাইসাকে কোলে নিয়ে সুফির মনে এক নতুন আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবল, স্বামী নামক লোকটা যাই অবহেলা করুক, তাতেই অত্যাচার করুক না কেন, এই বাড়ির বাকি মানুষগুলো তো অত্যন্ত খারাপ নন। তারা কতটা আপন করে নিয়েছে আমাকে। এরা হয়তো কখনো আমার সাথে সে পৈশাচিক আচরণ করবে না, যা দিনের পর দিন আমার বাবি করে এসেছে। এই প্রথম বাবার বাড়ি সারা পুরো সুফির মনে হলো হয়তো এই আচরণ প্রসাদেও তার জন্য কিছুটা হলেও ভালোবাসা আর সম্মানের জায়গা লুকিয়ে আছে। চলবে গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।